হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আমাদের সিস্টেম ঠিক আছে কিনা প্লিজ আমাকে একটু জানাবেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আমার সাথে পরিচয় আছে, আমাকে চিনেন মনে হয়, চিনার কথা না। আমাকে চিনেন? না স্যার। আচ্ছা, আমি হচ্ছে নিয়ামুল কবির। আপনাদের বিজ্ঞান বিষয়টা পড়াবো, আর সঙ্গত কারণে আজকে আমাকে লেকচার টু লেকচার টু আছে আলো। আচ্ছা, তাহলে আমরা আলোটা শুরু করব। একটু দেখি, তো একটু আমার সাথে সাথে লেখা শুরু করেন, পরে আমি মানা করলে আর লিখেন না, আপাতত একটু লিখেন। দেখেন, আমি এখানে লিখতেছি, আপনারা আপনাদের মতো লিখেন, আমার একটু জায়গা লাগবে। দেখেন, পরমাণুর স্থায়ী পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি। যেমন পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি, যেমন যেমন ইলেকট্রন ই। স্যার, জি বলেন। স্যার ক্লাস কি এখান থেকে শুরু হয়েছে? এই যে মাত্রই লিখতেছি, এর আগে শুধু চ্যাপ্টারে লেকচার টু লিখছিলাম, তাই আলো। পরমাণুর ওকে স্যার। পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি, যেমন ইলেকট্রন ই, প্রোটন পি, 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে নিউট্রন। নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে দেখেন, আমরা দেখলাম পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা প্রোটন, আর একটা নিউট্রন। এখন দেখেন, পরমাণুর কেন্দ্রে থাকে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর এই জন্য এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এটাকে বলি নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে বলেন তো, পরমাণুর কেন্দ্রে থাকে না কে? ইলেকট্রন। ইলেকট্রন। একাধিক পরীক্ষা আসছে পরমাণুর কেন্দ্রে থাকে না কে। তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্রে থাকে না, দেখেন, পরমাণুর কেন্দ্রে থাকে না, কে থাকে না? ইলেকট্রন। তাহলে দেখেন, পরমাণুর কেন্দ্রে থাকে না ইলেকট্রন, ইলেকট্রন থাকে বাহিরের কক্ষপথে। অবশ্যই এই ইলেকট্রন, দেখেন, একটা পরমাণুকে সবসময় যেন বাহিরের দিকে টানে, আর এই প্রোটন আর নিউট্রন ভিতরের দিকে টানে। তার মানে ইলেকট্রন পরমাণুকে সবসময় বলে বাহিরে আয়, বাহিরে আয়, আর প্রোটন আর নিউট্রন বলে ভিতরে আয়, ভিতরে আয়। তার মানে যে বলে ইলেকট্রন বাহিরের দিকে টানে, ঠিক একই বলে প্রোটন আর নিউট্রন ভিতরের দিকে টানে। এজন্য ইলেকট্রনের একটা নির্দিষ্ট বল আছে বা একটা নির্দিষ্ট শক্তি আছে, যার কারণে সেই কক্ষপথ এই কক্ষপথে অবস্থান করে। আচ্ছা, আমাকে বলেন তো,
ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি আছে বিধায় এই কক্ষপথে অবস্থান করতেছে। এখন আমরা যদি এর উপরে বাহিরে থেকে শক্তি প্রয়োগ করি, শক্তি, আচ্ছা বাহিরে থেকে এই ইলেকট্রনের উপর আরো শক্তি দিলাম, এবার বলেন তো শক্তি গেইন করবে ইলেকট্রনের না হ্রাস করবে? হ্রাস করবে। আমরা যদি একটা ইলেকট্রনের একটা শক্তি আছে, আমরা বাহিরে থেকে আরো শক্তি দিলাম, তাহলে ইলেকট্রন কি তাকে বাড়বে না কমবে? বাড়বে। 100% ইলেকট্রন বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসটা কি এই জায়গা থেকে শুরু হয়েছে? জি, এইটুকুই শুরু হয়েছে, এখন থেকে বুঝলেই হবে। স্যার টপিকের নামটা কি দিব? আলো, 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 আলো। থ্যাংক ইউ স্যার। তো লেকচার 2 এর আলোচ্য বিষয় আলোই। আমরা এখান থেকে আলোতে আসবো, একটু ধৈর্য ধরেন না। আচ্ছা একটু দেখেন তো, ইলেকট্রনের আমরা এখানে লেকচার 2 পড়তেছি, লেকচার 2 আলো, আলোক বিজ্ঞান বা আলো যাই বলেন। আচ্ছা তাহলে এই বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে এই ইলেকট্রনের শক্তি বাড়বে, আর ইলেকট্রনের শক্তি বাড়লে ইলেকট্রন করবে কি, লাফ দিয়ে বাইরের কক্ষপথে চলে যাবে, তার উপরের কক্ষপথে চলে যাবে। আর যে শক্তিটা সে এখান থেকে গেইন করে এখানে গেছে, সেই শক্তিটা সে বাহ্যিক পরিবেশে ছেড়ে দিবে। দেখেন, সে বাহ্যিক পরিবেশে ছেড়ে দিবে, ছেড়ে দিলে আবার তাকে তার বাসায় ফিরে আসতে হবে। বিষয়টা এরকমের, আমেরিকা থেকে আপনার বড় ভাই আসছে, আসার সাথে সাথে 50,000 টাকা দিছে, বলছে যে ঘুরে আয়। আপনি দেখবেন কক্সবাজারে চলে যাবেন, যতদিন টাকা শেষ না হবে থাকবেন, টাকা শেষ হলে আবার বাসায় চলে আসবেন। তো বিষয়টা এরকমের, ও ইলেকট্রন এই কক্ষপথে ছিল, বাইরে থেকে শক্তি দেওয়ার কারণে শক্তি গেইন করছে, উপরের কক্ষপথে চলে গেছে, সে আবার শক্তি হারায়ে নিচের কক্ষপথে চলে আসছে। অর্থাৎ মাঝখান থেকে এই যে যে শক্তি বাহ্যিক পরিবেশে চলে গেছে, এই শক্তিকে আমরা বলি তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখন এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কারা, একটু দেখতে হবে। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কারা? এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো, আমরা একটু শর্টকাট মনে রাখতে পারি, গ্যাক্সীয় ভিমরি খেলো। আসলে এটা একটা আমরা মনে রাখার একটা উপায়, যে গ্যাক্সীয় ভিমরি খেলো। আমরা আসলে যেটা বোঝাতে চাচ্ছি যে গ্যাক্সীয় ভিমরি খেলো, আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্যাক্সীয় একজন ভদ্রলোকের নাম, আর ভিমরি হচ্ছে এক ধরনের ফল, ওই লোকটা ওই ফলটা খাইছিল। এবার খাওয়ার ফলে কি হয়েছে আমরা একটু দেখি। দেখেন, জি ফর, আমরা বোঝাতে চাচ্ছি জি ফর গামারে, এক্স ফর এক্স রে, ইউ ফর ইউভি রে। আসলে ইউভি, দেখেন আলট্রা ভায়োলেট। ইউভি, আমরা এটার নাম বলি আলট্রা ভায়োলেট, এর বাংলা হচ্ছে অতি বেগুনি, অতি বেগুনি রশ্মি। ভিতে আমরা বলি ভি আই বি জি ওয়াই ও আর, ভিপজিআর। আসলে ভিপজিআর বলতে আমরা বোঝাচ্ছি, একটু দেখেন, ভিপজিআর যেটা আমরা বলি, দেখেন ভি আই বি জি ওয়াই
ও আর, ভিবজিওর মানে ভায়োলেট, ইন্ডিগো, ইন্ডিগো, ব্লু, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, রেড। ইয়েলো, অরেঞ্জ, রেড। আপনাদের মনে আছে কিনা আমরা যখন বাংলায় ছোটকালে 7টা কালার মনে রাখতাম বে, বেনি, ই, আসহ, কলম। আ, স, হ, ক, লা। একটু খেয়াল করে দেখেন তো যে আচ্ছা, বে মানে আমরা বলতাম বে মানে বেগুনি, বেগুনি, নি মানে নীল। তাহলে বলেন তো নীলের ইংলিশ কি? ব্লু, অসম্ভব। এই যে আমরা দেখেন, আমরা তো না দেখে কথা বলতেছেন আন্দাজে। এখানে বেগুনি, বেগুনির ইংলিশ কি? ভায়োলেট। ভায়োলেট, আর নীলের ইংলিশ কি? নীলের ইংলিশ কিন্তু ইন্ডিগো, ইন্ডিগো। ইন্ডিগো, আকাশ। এটা কিন্তু মাথায় রাখেন, নীলের ইংলিশ কিন্তু, এটা আমরা ভুল পড়ি, সমাজে আমরা ভুল পড়ি। নীলের ইংলিশ কিন্তু ইন্ডিগো। আর আতে আসমানি, ব্লু মানে আসমান, আসমানির ইংলিশ হচ্ছে ব্লু। আর এরপরে ঠিক আছে, শতে সবুজ, হতে হলুদ, পতে কমলা, লতে লাল। তার মানে আমি আসলে এটা লিখলাম এই কারণে যে আমরা এটা ভুল পড়ি, যার কারণে আজকে মানে এটুক লিখলাম যে ভায়োলেট, বেগুনির ইংলিশ কিন্তু ভায়োলেট, নীলের ইংলিশ ইন্ডিগো, আসমানের ইংলিশ ব্লু। এটা যেন আজকের পরে আর ভুল না হয়। সবুজ গ্রিন, হলুদ ইয়েলো, এরপরে ঠিক আছে কমলা অরেঞ্জ, রেড লাল। তো এটা হচ্ছে 7টা কালার। আই ফর আইআর, আমরা বলতে চাচ্ছি আই আর রে, আই আর। দেখেন আই আর মানে ইনফ্রারেড, ইনফ্রারেড রে। তা বাংলা হচ্ছে অবলোহিত রশ্মি। এম ফর মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ রে। আর ফর রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে দেখেন আমি এখানে বললাম গামা রে, এক্স রে, ইউভি রে, ভিবজিওর, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো হলো 7টা। এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো 7টা। কারা কারা? গামা রে, এক্স রে, ইউভি রে, ভিবজিওর, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও। তাহলে দেখেন এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে 7টা। আর এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভিতর থেকে আমাদের চোখে আসে, দেখেন এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভিতর থেকে আমাদের চোখে আসে শুধুমাত্র ভিবজিওর, VIB GYOR। এই জন্য এই ভিবজিওরকে আমরা বলি দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো, বা আমরা বলি আলো। তাহলে এই জন্য আমরা বলি তড়িৎ, সব আলোই। আচ্ছা দেখেন তো আলোর যে ভিবজিওর, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভিতরে আছে কিনা? আছে? বলেন তো আছে কিনা। আচ্ছা আমি আবার বলি, জি, এই গামা রে, এক্স রে, ইউভি রে, ভিবজিওর, আইআর, মাইক্রোওয়েভ, রেডিও, এই 7টা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভিতর থেকে আমাদের চোখে আসে শুধুমাত্র ভিবজিওর। এই জন্য ভিবজিওরকে বলে আলো। এখন দেখেন 36তম BCS এর রিটেনের কোশ্চেন ছিল প্রমাণ করুন সব আলোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো না। এবার আমাকে বলেন তো এই ভিবজিওর তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভিতরে আছে কিনা? আছে?
আপনারা কি বুঝতেছেন না? জি স্যার আছে। আচ্ছা, সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ সব তড়িৎচুম্বকীয় কি দেখতে সহায়তা করতেছে নাকি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ দেখতে সহায়তা করতেছে? একটা স্যার। এই জন্য আমরা কি বলতে পারি যে সব আলোই এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো নয়। এই কথাটা কি ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, বুঝছি বিষয়টা না বুঝি নাই? তাহলে এখন কি রিটেনে এই কোশ্চেনের উত্তর দিতে পারবো যে সব আলোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো নয়? এই জন্য আপনারা রিটেন মানে বই পড়তে গেলে দেখবেন আলো চ্যাপ্টারের প্রথম লাইনই লেখা আছে আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এই কোশ্চেনের উত্তর দিতে হলে আমরা এভাবে দিব। এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো হলো গামা রে, এক্স রে, ইউভি রে, বিপজিআর, আইআর, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এর ভিতর থেকে আমাদের চোখে আসে বিপজিআর, অর্থাৎ এর ভিতর থেকে আমাদের চোখে আসে কারা? বিপজিআর। এজন্য বিপজিআরকে বলা হয় আলো বা দৃশ্যমান আলো। এজন্য আমরা বলতে পারি সব আলোই তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো নয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন একটু জি স্যার। প্লিজ একটু খেয়াল করবেন, আমরা এখানে যেভাবে বলি ইম্পর্টেন্ট বিষয়। এখন একটু দেখেন, আমরা যদি বাম থেকে ডানে যাই, দেখেন খেয়াল করেন, আমরা যদি বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে গেলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আমরা যদি বলি বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। ডান থেকে বামে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আচ্ছা বলেন তো, যদি হয় এই বাম থেকে আস্তে আস্তে ডানে গেলে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? রেডিও রেডিও ওয়েভ। রেডিও। কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? গামারে। হচ্ছে গামা রে। আচ্ছা, যদি রশ্মি বলে তাহলে সবগুলো আপনি ধরবেন, কিন্তু যদি কালার বলে, দেখেন কালার কিন্তু শুধু এই 7টা। আচ্ছা, সবচেয়ে বামের কালারের নাম কি? বেগুনি। বেগুনি। তাহলে রেড। ওই ভায়োলেটের বেগুনি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর যদি আমি বলি সবচেয়ে ডানের কালারের নাম কি? রেড। রেড। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে তাহলে বেশি। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি লালের। এখন আমি যদি আপনাকে এই 4টা অপশনে দেই, এই 4টা এই গ্রিন পর্যন্ত দিয়ে বলি যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? গ্রিন। তাহলে গ্রিন। তাহলে গ্রিন। আবার যদি আমি বলি, ধরেন এই 4টা অপশনে দিলাম, এই 4টা অপশনে দিয়ে বললাম সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? ইয়েলো। স্যার ইয়েলো। না, ইয়েলো তো 4টা হয় না, তাহলে ইয়েলোর সহ স্যার রেড, গ্রিন তাহলে। তাহলে গ্রিন। ও রেড সহ। আচ্ছা, আপনারা বুঝছেন যে যদি এভাবে হ্যাঁ স্যার। বলি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কোনো কোশ্চেন আসলে আমরা উত্তর করতে পারবো 100% পাবো স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করেন, আর একটু আমরা যদি আস্তে আস্তে ডান থেকে বামে আসি, দেখেন ডান থেকে বামে গেলে কি হবে? আমরা ডান থেকে বামে গেলে, প্রতিফলন প্রতিসরণ বিক্ষেপণ, বিচ্যুতি, ভেদন ক্ষমতা,
দেখেন ডান থেকে বামে গেলে প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্যুতি, ভেদন ক্ষমতা বাড়ে। কম্পাঙ্ক বাড়ে। দেখেন আমি আগের বার বলছিলাম শুধু তরঙ্গ দৈর্ঘ্য, আর এখন বলতেছি আস্তে আস্তে যদি ডান থেকে আমরা বাম দিকে যাই, তাহলে বলেন তো রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ কার বলেন তো প্রতিফলন বেশি? অবশ্যই মাইক্রোওয়েভ স্যার। মাইক্রোওয়েভ। আচ্ছা আমি যদি বলি আইআর আর ভিপভিআর, ভিপভিআর কিন্তু এখন একটা রশ্মি, আইআর আর ভিপভিআর কার প্রতিসরণ বেশি? ভিপজিআরের। আচ্ছা আমরা এখানে কিন্তু কালারের ভিতরে আর একটা কম্বিনেশন করে দিছি, যদি বলি রেড আর ভায়োলেট, বলেন তো কার বিক্ষেপণ বেশি? ভায়োলেট। ভায়োলেটের। আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি। বলেন তো কম্পাঙ্ক বেশি সবচেয়ে কোন রশ্মির? গামা রশ্মির। গামা রশ্মি। তাহলে আমাকে বলেন প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, বিচ্যুতি, ভেদন ক্ষমতা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এইসব দিয়ে যদি কোনো কোশ্চেন আসে, বলেন তো আমরা উত্তর কোনটা? করতে পারবো কিনা? জি স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা বুঝি না এমন কেউ আছে প্লিজ তাহলে আমাকে বলবেন। স্যার প্রতিফলন প্রতিফলনটা একটু বুঝি নাই আপনার কথা, বলেন। স্যার ডান থেকে বামে যেটা প্রতিফলন প্রতিফলনটা আরেকটু এই যে আপনি বলেন, আপনার এই যে ডান থেকে আস্তে আস্তে বামে যাচ্ছেন, এটা আছে ডানে, এটা আছে বামে, এবার বলেন মাইক্রোওয়েভ আর রেডিওওয়েভ কার প্রতিফলন বেশি? আপনি বলেন। স্যার ডান থেকে ডান থেকে আস্তে আস্তে বামে আসতেছে, তাহলে মাইক্রোওয়েভ আর রেডিওওয়েভ এটা আছে ডানে, তার বামে আছে আইআর, তাহলে বলেন কার প্রতিফলন বেশি? আইআর। আইআর এর। এই তো কথা, এই আইআর এর প্রতিফলনও বেশি, প্রতিসরণও বেশি, বিক্ষেপণও বেশি, বিচ্যুতিও বেশি, ভেদন ক্ষমতা বেশি, কম্পাঙ্কও বেশি, এরকম আস্তে আস্তে যখন বামে আসতেছে তখন বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা এখন আমরা যদি বলি যে বলেন তো, আচ্ছা এইটুকু কি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা এবার আমি যদি বলি এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভিতর থেকে সূর্য থেকে সরাসরি কয়টি রশ্মি পৃথিবীতে আসে, আমরা বলতে পারবো? আচ্ছা একটু নিচে স্টার দিয়ে লেখেন, লেখেন লেখেন সূর্য থেকে, লেখেন সূর্য থেকে সরাসরি, লেখেন সূর্য থেকে সরাসরি পৃথিবীতে আসে। দেখেন সূর্য থেকে সরাসরি পৃথিবীতে আসে, এভাবে লিখবেন। সূর্য থেকে সরাসরি পৃথিবীতে আসে তিনটি, গ্রেটার দেন 9টি রশ্মি। সূর্য থেকে সরাসরি পৃথিবীতে আসে তিনটি, গ্রেটার দেন 9টি রশ্মি। এখন 1 নাম্বার দিয়ে লিখবেন ইউভি রে, এটা আসে তাপ রূপে, তাপ, তাহলে তাপ রূপে আসে ইউভি রে। 2 নাম্বার লেখেন ভিআইবি জিওয়াই ও আর, ভিপজিআর, এটা আসে আলো রূপে। 3 নাম্বার লেখেন আইআর রে, এটা আসে তরঙ্গ রূপে। এবার বলেন তো যদি আসে এভাবে কোশ্চেন আসে, সূর্য থেকে সরাসরি তাপ রূপে কে আসে পৃথিবীতে? ইউভি রে। যদি বলে আলো রূপে কে আসে? ভিপজিআর। ভিপজিআর। তরঙ্গ রূপে কে আসে? আইআর। আইআর রে। এখন কাহিনী হচ্ছে আলো আসুক আর তরঙ্গ আসুক, যেই আসুক কিছুটা তাপ কিন্তু উৎপন্ন হয়। এজন্য যদি কখনো দেখেন যে তরঙ্গ না থাকে, আমরা এই ভিপজিআরের ক্ষেত্রে আলোটাকেই প্রাধান্য দেই, এখানে তাপের কোনো ই নাই। যদি আইআর তরঙ্গ না থাকে তাহলে অবশ্যই এখানে উত্তর হবে তাপ। কিন্তু যদি সরাসরি আসে তাপ রূপে কে আসে তাহলে অবশ্যই হবে ইউভি রে।
যদি ইউবি অপশনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে আইআর রে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এ দেখেন তিনটা, একটা দুইটা তিনটা, বলেন তো আমি বললাম তিনটি না হলে 9টি, তাহলে তিনটা আবার 9টা হইলো কেমনে? স্যার ভিপজিওর হচ্ছে 7টি, স্যার ভিপজিওর তো 7টি, তিনটা হচ্ছে এইবার যদি এমন 2টা হয় হচ্ছে ইউবির আর যে তিনটা অপশনে নাই, সেই ক্ষেত্রে ভিপজিওর হয়ে যাবে 7টি, তাহলে মোট হয়ে আর যাবে 7, 8 আর 1 9টি। আমার মনে হয় ব্যাপারটা ধরতে পারছেন। এবার বলেন তো সূর্য থেকে কয়টা রশ্মি পৃথিবীতে আসে সরাসরি? 3টে, 3টি রশ্মি, যদি অপশনে না থাকে তিনটা, 9টি তাহলে 9টি। 9টি। হবে। এবার যদি বলে তাপ রূপে কে আসে ইউবি রে, আর তরঙ্গ রূপে কে আসে? আইআর, IR ray। আর যদি বলে আলো রূপে কে আসে? ভিপজিওর। ভিপজিওর। আমার মনে হয় ব্যাপারগুলো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, এবার বলেন তো যদি একটা কোশ্চেন আসে এভাবে, ইলেকট্রন লাফালাফির ফলে বা ইলেকট্রন কক্ষপথ চেঞ্জ করার ফলে কি উৎপন্ন হয়? অপশনে দিল তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর আলো। বলেন তো কি উৎপন্ন হয়? উত্তর কাকে দিবেন? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ না থাকে তাহলে কিন্তু আপনাকে উত্তর করতে হবে আলো। আলো। এই জন্য আমরা বলি আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই জন্য নিচে একটা লাইন লেখেন, লেখেন ইলেকট্রন কক্ষপথ চেঞ্জ করার ফলে বা লাফালাফির ফলে, লেখেন ইলেকট্রন কক্ষপথ চেঞ্জ করার ফলে বা লাফালাফির ফলে উৎপন্ন হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ গ্রেটার দেন আলো। লেখেন ইলেকট্রন লাফালাফির ফলে বা ইলেকট্রন কক্ষপথ চেঞ্জ করার ফলে উৎপন্ন হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ গ্রেটার দেন আলো। ইলেকট্রন লাফালাফির ফলে বা কক্ষপথ চেঞ্জ করার ফলে উৎপন্ন হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ গ্রেটার দেন আলো। লিখছি স্যার। ক্লিয়ার? জি স্যার। এবার দেখেন বিষয়টা হচ্ছে যে এখানে আহ এখানে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু কমন বৈশিষ্ট্য আছে, মানে এই 7টা যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর কিছু কমন বৈশিষ্ট্য আছে। তাহলে একটু লিখে ফেলেন। আমরা কিন্তু এই পেজটা সরাই দিব। এই যদি কারোর থাকে, কারো কোনো এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, না তাহলে স্যার। তাহলে আমরা সামনে আগাইলাম। লেখেন তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, মানে 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গের একসাথে বৈশিষ্ট্য। লেখেন তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য 1 নাম্বার লেখেন এরা সবাই চার্জ নিরপেক্ষ। ধরেন পরীক্ষা আসবে এভাবে, 2টা রশ্মি দিবে আপনাকে, ধরেন গামা রে আর এক্স রে, দিয়ে বলবে এদের কার চার্জ বেশি কম নিরপেক্ষ আর কোনোটি না। তাহলে কি হবে? নিরপেক্ষ। নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ। 2 নাম্বার লেখেন এরা সবাই আলোর বেগে চলে। লেখেন এরা সবাই আলোর বেগে চলে। এরা সবাই আলোর বেগে চলে, তার মানে এদের সবার বেগ আলোর বেগের সমান। 3 নাম্বার লেখেন 3 নাম্বার এদের চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 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 এবার দেখেন, লিখছি স্যার। এবার দেখেন এখানে সবগুলো রশ্মির কিছু কিছু ব্যবহার আছে, তো আমাদের একটু সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখেন প্রথমটা হচ্ছে গামারে, তাহলে একটু লেখেন গামারের ব্যবহার।
গামারের ব্যবহার, গামারের 1 নাম্বার দিয়ে লেখেন, লেখেন জীব লেখেন জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি। তাহলে জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মির নাম কি? গামা রশ্মি 2 নাম্বার ক্যান্সার লেখেন, সৃষ্টি করে। গামারে লেখেন মহাকাশ, লেখেন মহাকাশ গবেষণার কাজে, মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করা হয়। মহাকাশ গবেষণার কাজে, অর্থাৎ এই চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এগুলো গামা রশ্মি দিয়ে করা হয়। 3 নাম্বার লেখেন লেখেন চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ ক্যান্সার কোষ, চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ ক্যান্সার কোষ ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ ক্যান্সার কোষ ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। তারপর লেখেন 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 চিকিৎসার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। দেখেন সিটি স্ক্যান ও রেডিও থেরাপিতে, সিটি স্ক্যান ও রেডিও থেরাপিতে ব্যবহার করা হয়। এ হচ্ছে গামারের ব্যবহার। এবার লিখি এক্স রে, এক্স রে এর ব্যবহার। 1 নাম্বার লেখেন হীরার, হীরার স্বচ্ছতা নির্ণয়, হীরার স্বচ্ছতা নির্ণয়ে ব্যবহার করা হয়। হীরার স্বচ্ছতা নির্ণয়ে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন তো, যদি হীরার স্বচ্ছতা নির্ণয়ে এক্স রে ব্যবহার করা হয়, এবার আপনাদের কোশ্চেন করা হলো আসল হীরা চিনার উপায় কি? উত্তর ধরেন আমি অপশন দিলাম, রঞ্জন রশ্মি যেতে পারে আর রঞ্জন রশ্মি যেতে পারে না।
বলেন তো কোনটা? স্যার যেতে পারে পারে না। স্যার যেতে পারে পারে না। না। পারে না। যদি নকল হীরা হয় তাহলে নকল হীরার ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারবে না, পারে পারবে। না। সাপ ফেলে দিয়ে যাবে। আর আসল হীরা হলে রঞ্জন রশ্মি যেতে পারবে। এটা হচ্ছে কথা। দেখেন হীরা, হীরা তো স্বচ্ছ, স্বচ্ছর মাধ্যমে দিয়ে আলো যেতে পারবে। তাহলে একটা লাইন লিখে রাখেন, লেখেন নকল হীরার মধ্য দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। লেখেন নকল হীরার মধ্য দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। লেখেন নকল হীরার মধ্য দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। নকল হীরার মধ্য দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। 3 নাম্বার, স্যার এখানে কি রঞ্জন রশ্মি এক্স রে? এক্স এর বাংলা নামই রঞ্জন রশ্মি। এক্স রে হচ্ছে ইংলিশ, আর এর বাংলা নামই হচ্ছে রঞ্জন রশ্মি। ক্লিয়ার? বুঝছি ভাইজান? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে লেখেন, আহ এরপরে লেখেন যে সূক্ষ্ম ফাটল নির্ণয়ে ব্যবহার করা হয়। সূক্ষ্ম ফাটল, সূক্ষ্ম ফাটল নির্ণয়ে ব্যবহার করা হয়। অর্থাৎ বড় বড় জাহাজ যেগুলো ফাটল তোলে, সূক্ষ্ম ফাটল নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপর লেখেন গোয়েন্দাদের কাজে, গোয়েন্দা, গোয়েন্দাদের কাজে ব্যবহার করা হয়। গোয়েন্দা, ওই যে দেখেন না এয়ারপোর্টে ভিতরে যাইতে গেলে ইমিগ্রেশনে একটা ব্যাডের মতো দিয়ে স্পর্শ করে, ওইটা হচ্ছে এক্স রে। গোয়েন্দাদের কাজে ব্যবহার করা হয়। স্যার আরেকবার যদি বলতেন। গোয়েন্দাদের কাজে ব্যবহার করা হয়। স্যার 2 নম্বর আর 3 নম্বর। সূক্ষ্ম ফাটল নির্ণয়ে ব্যবহার করা হয়। 2 নম্বর, এরপর হচ্ছে সূক্ষ্ম ফাটল নির্ণয়ে ব্যবহার করা হয়। 2 নাম্বার ছিল হচ্ছে নকল হীরার মধ্য দিয়ে আর রঞ্জন 2 নাম্বার ছিল নকল এটা হীরার 1 নাম্বার। নকল হীরার মধ্য দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। আচ্ছা, তারপরে নাম্বার লেখেন বীজের, বীজ লেখেন বীজের স্বচ্ছতা নির্ণয়ে ব্যবহার করা হয়। বীজের স্বচ্ছতা নির্ণয়ে ব্যবহার করা হয়। স্যার এখানে কি বিশুদ্ধতা বললে বেশি ভালো হবে? কোথায়? বীজের বিশুদ্ধতা। হোয়াই বিশুদ্ধতা কেন? বীজের মানে বীজের স্বচ্ছতা বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার বীজ যদি সামনে বছর বপন করার জন্য রেখে দেন, সেই বীজ যদি পোকামাকড় ধরে তাহলে আরো সাথে আরোগুলো ই করে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য ওইগুলোকে বের করে দেওয়া। এটা নট বিশুদ্ধতা, এটা স্বচ্ছতা। ওকে, তাহলে থ্যাংক ইউ স্যার। বীজের স্যার, স্বচ্ছতা নির্ণয় ব্যবহার করা হয়। ভাইজান বলেন প্লিজ। স্যার এক্ষেত্রেও কি নকল মানে হীরার মধ্য থেকে যেরকম রঞ্জন রশ্মি যেতে যেতে পারে না ওরকমই কি হবে? না 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 না, ওই হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এক্স রে যে বীজগুলো নষ্ট আছে ওই ওই নষ্ট বীজগুলোকে আলাদা করে ফেলে, আর যেগুলো ভালো বীজ ওইগুলো ই করা হয় আর কি, নষ্ট জি স্যার, বীজগুলোকে আলাদা করে ফেলে আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এর বীজের স্বচ্ছতা নির্ণয়ে গোয়েন্দাদের কাজে। ব্যাস। এরপরে লাস্ট লেখেন চিকিৎসা ক্ষেত্রে, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এই গামা রে আর এক্স রে থেকে আমার কাছে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? গামা রে আর এক্স রে থেকে আমার কাছে কোনো কোশ্চেন আপনাদের আছে? নাই স্যার। না স্যার। আমার একটা কোশ্চেন আছে, উত্তর দিবেন প্লিজ। আচ্ছা, আমি বললাম চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার কোষ ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। এক্স রে তে বললাম চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।
পিএসসি তো আমার মতো সরল সোজা লোক না। সে যদি কোশ্চেন করে যে চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়, এখন আপনারা বলেন চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়, যদি গামা আর এক্সরে একসাথে দেয় তাহলে কোনটা দিবেন? এক্স-রে। কেন এক্সরে দিবেন? আমাকে একটু যুক্তি দিবেন, এক্সরে কেন দিবেন? স্যার কারণ এখানে রোগ নির্ণয় করে। আসলে পিএসসি স্যার তাকে আমার কাছে মনে হয় গামা রে স্যার। পিএসসি তাকেই গ্রহণ করে যার গুরুত্ব বেশি। এখানে বলেন রোগ নির্ণয় করা বেশি গুরুত্ব নাকি ক্যান্সার কোষ ধ্বংস করা বেশি গুরুত্ব বহন করে, কোনটা? স্যার রোগ নির্ণয়। রোগ নির্ণয়। নয়, আমি এক্স-রে। আমি স্যার অবশ্যই আপনাদেরকে ক্যান্সার কোষ। আমি আপনাদেরকে বলতে পারি, এতটুকু আশ্বস্ত করতে পারি যে কারুর যদি হাত পা কোথাও ভেঙে যায়, আপনি এক্সরে তো দূরের কথা, এক্সরে করবেন না, কোনো ওষুধ খাবেন না, ডাক্তার দেখাবেন না, আপনার হাত জোড়া লেগে যাবে, এটা আমি 100% গ্যারান্টি। তবে হ্যাঁ, কি হতে পারে? হতে পারে আপনার হাতটা এভাবে ছিল, এভাবে হয়ে যাবে, মানে কি জায়গা মতো আসবে না, কিন্তু জোড়া লেগে যাবে যদি আপনি ব্যথা সহ্য করে থাকতে পারেন, মানে কোনো ওষুধ না খেলেও ভাঙা সেরে যাবে। কিন্তু ক্যান্সার বলেন তো, আজ পর্যন্ত ক্যান্সার আপনি ওষুধ না খাইলে সেটা বাড়বে না আরো কমবে? বাড়বে। তাহলে আমাকে বলেন যে এখানে রোগ নির্ণয় করা বলো নাকি আগে ক্যান্সার ধ্বংস করা আর কি বেশি গুরুত্ব, কোনটা বেশি গুরুত্ব বহন করে? ক্যান্সার ধ্বংস করা বেশি গুরুত্বপূর্ণ। ক্যান্সার ধ্বংস করা বেশি। তাই এই জন্য এই চিকিৎসা মানে স্টার দিয়ে একটা লাইন লিখে রাখেন, চিকিৎসা ক্ষেত্রে। দেখেন চিকিৎসা ক্ষেত্রে এভাবে লিখবেন, চিকিৎসা ক্ষেত্রে গামা গ্রেটার দ্যান এক্সরে। যদি চিকিৎসা ক্ষেত্রে আসে তাহলে আগে গামা দিবেন, গামা যদি না থাকে অপশনে তাহলে আপনি এক্সরে দিতে পারবেন, তবে গামার গুরুত্ব বেশি। তাহলে এক্সরে গেল, এরপর লেখেন ইউভি রে, ইউভি লেখেন, ইউভি রে লেখেন অধিক পরিমাণে ইউভি রে, অধিক 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 পরিমাণে ইউভি রে চোখে ছানি, অধিক পরিমাণে ইউভি রে চোখে ছানি, ত্বকে মেস্তা, অধিক পরিমাণে ইউভি রে চোখে ছানি, ত্বকে মেস্তা, এমনকি এমনকি বীজের বীজের অঙ্কুরোদ্গমতা নষ্ট করে। দেখেন অধিক পরিমাণে ইউভি রে চোখে ছানি, ত্বকে মেস্তা, এমনকি বীজের অঙ্কুরোদ্গমতা নষ্ট করে, মানে বীজকেও গজাইতে দেয় না। অর্থাৎ আমরা যদি বেশি রোদ্রের ভিতরে যাই তখন চোখে ছানি পড়তে পারে, ত্বকে মেস্তা পড়তে পারে, এমনকি বীজের অঙ্কুর, অর্থাৎ যে বছর বেশি রোদ হয় মাঠে বেশি ফসল হয় না। 2 নম্বরে অল্প পরিমাণে ইউভি রে অল্প পরিমাণে ইউভি রে আমাদের শরীরে ভিটামিন D3 তৈরি করে। অল্প পরিমাণে ইউভি রে আমাদের শরীরে ভিটামিন D3 তৈরি করে। দেখেন জাল টাকা
শনাক্ত করতে স্যার এটাকে ডি থ্রি তৈরি করে। T3 জাল টাকা শনাক্ত করতে ব্যবহার করা হয়। ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী। ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী। ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী। এই হচ্ছে ইউভিরের। আচ্ছা বলেন তো, রিটেনে যদি আমাদের আসে ইউভিরের উপকারিতা অপকারিতা লিখুন, অ্যাটলিস্ট একটা দুইটা উপকারিতা অপকারিতা লিখতে পারবো না? জি স্যার, পারবো। জি স্যার। এখানে তো রিটেনে আসে ইউভিরের উপকারিতা অপকারিতা লিখুন। আচ্ছা এবার আসি, ইউভিরের পরে সম্ভবত ভিবজিওর। ভিবজিওরের আগে একটু লিখেন ভিজিবল। VIBGYOR। ভিবজিওর থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, লেখেন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। লেখেন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780। দেখেন 4 × 10⁻⁷ থেকে 7 × 10⁻⁷ এত মিটার। আসলে এটা বিভিন্ন এককে আসে। 2 নম্বর হচ্ছে 380 থেকে 780, এটা হচ্ছে ন্যানোমিটারে। আর যদি 4000 থেকে 7000 এরপর শূন্য, আমরা এটার নাম বলি আর্মস্ট্রং। আর্মস্ট্রং। তো এখানে শুধু দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো মনে রাখতে হবে, আর বাদ বাকি যা আছে আমি বলতেছি, যা কোশ্চেন আসবে। দৃশ্যমান আলো মানে আমরা যে আলো বলি সেটা। তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার, এত ন্যানোমিটার, এত আর্মস্ট্রং। তো আমরা এবার একটু, আমার মনে হয় এটা লেখা হয়েছে, যদি লেখা হয় তাহলে আমি সাথে সাথে যা আঁকবো শুধু সেটুকু তুললেই হবে। লেখা যা আমি বলবো সেটা আমি পরে লিখে দিব, আপনারা শুধু যা আঁকবো বোর্ডে সেটাই ই করলে হবে। দেখেন আমরা একটা প্রিজম, প্রিজমটা কি? মিশরের পিরামিড, এটাকে আমরা বলি একটা প্রিজম। মিশরের পিরামিড যদি কাঁচ দিয়ে তৈরি করা হতো তাহলে তাকে বলতো প্রিজম। সবচেয়ে বেশি ভালো চিনবেন রুবিস কিউব, যে আমরা দেখি যে মিলাই কালারগুলো, ওই রুবিস কিউব যদি কাঁচ দিয়ে বানানো হইতো তাহলে এটাকে বলতো প্রিজম। আর এই প্রিজমের ভিতর দিয়ে আমি যদি সাদা আলো নিক্ষেপ করি, প্রিজমের ভিতর দিয়ে আমি যদি সাদা আলো নিক্ষেপ করি তাহলে প্রিজমের অপর পাশে 7টি আলোর সংমিশ্রণ। দেখেন প্রিজমের অপর পাশে 7টা আলো পাওয়া যায়। প্রিজমের অপর পাশে 7টা আলো পাওয়া যায়। হ্যাঁ।
দেখেন প্রিজমের অপর পাশে 7টা আলো পাওয়া যায়, আমরা বলি ভি আই বি জি ওয়াই ও আর, ভিবজিআর। এই 7টা কালার পাওয়া যায়। তাহলে যদি পরীক্ষা আসে প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো নিক্ষেপ করলে প্রিজমের অপর পাশে কয়টা কালার পাওয়া যায়? 7টে। 7টি 41 কালার। 41 বিসিএস এর কোশ্চেন, যে প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো নিক্ষেপ করলে প্রিজমের অপর পাশে কয়টা কালার পাওয়া যায়? 7টা কালার। 7টে। এটা 41 বিসিএস এ আসছে। এবার দেখেন প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো নিক্ষেপ করলে প্রিজমের অপর পাশে যে 7টা কালার পাওয়া যায়, এই যে 7টা কালারে বিভক্ত হয়েছে, এই ঘটনাকে বলে আলোর বিচ্ছুরণ। আমি এটা লিখে দিব। আর এই 7টা কালার যদি আপনি একসাথে দেখেন, অর্থাৎ এই 7টা কালারের ব্যান্ড, আমরা এটাকে বলি 7টা কালার যদি একসাথে দেখা হয় তাকে বলে ব্যান্ড। তাহলে 7টা কালারের ব্যান্ডকে বলে আলোর বর্ণালী। আর রংধনু হলো প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। রংধনু রংধনু হলো প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। এখন আপনি বলবেন স্যার এখানে রংধনু হয়েছে, আমরা একটা প্রিজম লাগাইছি, আর আকাশে রংধনু সৃষ্টি করে সেখানে প্রিজম কে দেখলো? আসলে প্রাকৃতিক রংধনু, আকাশে রংধনু সৃষ্টির ক্ষেত্রে প্রিজমের কাজ করে বৃষ্টির কণা। এটা 38 বিসিএস এর কোশ্চেন, যে আকাশে রংধনু সৃষ্টির ক্ষেত্রে প্রিজমের কাজ করে কে? কে প্রিজমের কাজ করে? বৃষ্টির কণা। বৃষ্টির কণা। বৃষ্টির কণা। কণা। তো এটা একটা রংধনু। এই রংধনুর এটা হচ্ছে উপরের পাশ, উপর, আর এটা হচ্ছে নিচের পাশ। এবার আমাকে একটু বলেন তো, আপনাকে যদি কোশ্চেন করে রংধনুর উপরের রঙের নাম কি? রেড। 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 রংধনুর নিচের রঙের নাম কি? ভায়োলেট। বেগুনি। এবার যদি বলে দেখেন এই যে নিচে 3টা, এই যে উপরে 3টা, এবার আপনাকে যদি বলে রংধনুর মধ্যম রঙের নাম কি? গ্রিন। সবুজ। এখন কাহিনী হচ্ছে একসময় এরকম কোশ্চেন করতো রংধনুর উপরের রঙের নাম কি, নিচের রঙের নাম কি, মধ্যম রঙের নাম কি। আচ্ছা যদি আমাকে এমন কোশ্চেন করে রংধনুর নিচের 2টা রঙের উপরের রঙের নাম কি, বলেন তো এখন আমি পারবো কিনা? পারবো স্যার। স্যার। ব্লু। যদি বলে Blue. রেড আর ইয়েলো, এর মধ্যম রঙের নাম কি? অরেঞ্জ। অরেঞ্জ। যদি বলে ব্লুর নিচের রঙের নাম কি? ইন্ডিগো। আসমান। ইন্ডিগো। আমরা মনে হয় এরকম উত্তরটা পারবো। একটু আগে দেখেন আমরা লিখে দিয়ে আসছিলাম এটার একটা রেঞ্জ, বলছিলাম 380 থেকে 780 780 ন্যানোমিটার। ন্যানোমিটার। একটু খেয়াল করেন একটা বিষয়, এখানে ভায়োলেট তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 450 এত ন্যানোমিটার। ইন্ডিগো 450 থেকে 480 এত ন্যানোমিটার। ব্লু 480 থেকে, প্লিজ জুই বারোই প্লিজ আপনি করেন, আপনার এটা একটু মিউট করেন, একটু 1টা মিনিট প্লিজ ধরবেন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা 480 থেকে 500 গ্রিন
500 থেকে 550 ইয়েলো, 550 থেকে 590 অরেঞ্জ, 590 থেকে 620 রেড, 620 থেকে 780 ন্যানোমিটার। আচ্ছা দেখেন তো এর লোয়েস্ট ভ্যালু কত? 380। হাইয়েস্ট ভ্যালু কত? 780। তাহলে আমি যদি বলি 380 যোগ 780 ভাগ 2 সমান, দেখেন তো 1160 ভাগ 2 সমান 580। বলেন তো 580 তরঙ্গ দৈর্ঘ্য কার ভিতরে আছে? সবুজ 550 টাকা ইয়েলো। ইয়েলোতে আছে। তাহলে এইটা হচ্ছে ইয়োলোর তরঙ্গ দৈর্ঘ্য। কার? ইয়োলো। তাহলে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে মধ্যম রং, এটা অনেক জায়গায় ক্লিয়ার করে না। তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে রংধনুর মধ্যম রং ইয়োলো। তাহলে এবার বলেন তো, যদি বলে রিটেনে বললো প্রমাণ করুন তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে রংধনুর মধ্যম রং হলুদ, পারবো কিনা প্রমাণ করতে? জি স্যার। জি স্যার। এখন যদি আপনাকে বলে রংধনুর মধ্যম রং, বলেন তো রংধনুর মধ্যম রং কোনটা? সবুজ সবুজ। গ্রিন। যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে রংধনুর মধ্যম রং কোনটা? হলুদ। এই জন্য হয় কি, মাঝে মধ্যে দেখবেন আপনারা খুলে, যদি বিশ্বাস না হয়, কোনো বইতে আছে রংধনুর মধ্যম রং সবুজ, আর একটা বইতে আছে রংধনুর মধ্যম রং হলুদ। আপনারা নিশ্চিত যে হয়ে যাবেন যে কি বলে, এক এক বইতে এক এক রকম। আসলে ব্যাপারটা পরিষ্কার করে না। রংধনুর মধ্যম রং সবুজ, আর তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে রংধনুর মধ্যম রং হলুদ। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? জি স্যার, জি clear। স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ বলেন। স্যার 46 একটা কোশ্চেন আসছে, কোনটি আলোর প্রাকৃতিক রং হিসাবে বিবেচনা করা হয় না? আসলে এখানে অপশন একটা ফ্যাক্ট, যদিও বিষয়টা স্যার অপশন ছিল, ওইখানের অপশন ছিল সবুজ, নীল, লাল, হলুদ। ওইখানের উত্তরটা ছিল হলুদ। তো এখন কোশ্চেনটা বলেন। স্যার কোনটি আলোর প্রাকৃতিক রং হিসাবে বিবেচনা করা হয় না? আসলে প্রাকৃতিক বর্ণ হিসাবে বিবেচনা করা হয় না। এখানে বিষয়টা হচ্ছে কি, যে কোশ্চেনটা আসলে মৌলিক হিসাবে ছিল। তো এখানে আগের যুগে একটা থিওরি ছিল যেটা পিগমেন্ট থিওরি। সেই পিগমেন্ট থিওরিতে হলুদ কালারটাকে মৌলিক কালার হিসাবে বা প্রাকৃতিক কালার হিসাবে স্বীকৃতি দেয়া হতো। বাট রিসেন্ট যেটা হয়েছে, এইটাতে আসলে হলুদ কালারটাতে সেই রং হিসাবে বাদ দেওয়া হয়েছে, যার কারণে এই কোশ্চেনটা করছে। এটা আসলে একটু ডিপ না জানলে উত্তরটা জানা আসলে একটু টাফ, কারণ ওইটা আগে ছিল পিগমেন্ট থিওরি, সেটাতে হলুদটা ছিল, কিন্তু এখন আসে আসলে সেটা নাই, যার কারণে উত্তরটা হলুদ। আচ্ছা, এটুকু এটুকু উঠানো হয়েছে পুরাটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার একটু, আমার মনে হয় এখান থেকে কারো কোনো কোশ্চেন আর আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে একটু লিখে ফেলেন নিচে, লেখেন আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ, যদিও আমরা একটা স্টার দিয়ে লিখলে হবে, বিচ্ছুরণের সংজ্ঞা এমনিতে আসবে। লেখেন লেখেন সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে নিক্ষেপ করলে, সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে নিক্ষেপ করলে, সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে নিক্ষেপ করলে প্রিজমের অপর পাশে 7
7টি একক রঙে, প্রিজমের অপর পাশে 7টি একক রঙে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। আবারও বলি, প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো নিক্ষেপ করলে প্রিজমের অপর পাশে 7টি একক রঙে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো নিক্ষেপ করলে প্রিজমের অপর পাশে 7টি একক রঙে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। আচ্ছা স্যার, প্রিজম বলতে কি কোনো মাধ্যমটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, ওই যে রুবিস কিউব একটা 6-7টা তল থাকবে, এরকম একটা স্বচ্ছ জিনিস আর কি প্রিজম। তারপরে লেখেন যে এক্ষেত্রে সৃষ্ট, লেখেন এক্ষেত্রে সৃষ্ট 7টি একক বর্ণের ব্যান্ডকে, এক্ষেত্রে সৃষ্ট 7টি একক বর্ণের ব্যান্ডকে, এক্ষেত্রে সৃষ্ট 7টি একক বর্ণের ব্যান্ডকে আলোর বর্ণালী বলে। এক্ষেত্রে সৃষ্ট 7টি একক বর্ণের ব্যান্ডকে আলোর বর্ণালী বলে। এক্ষেত্রে সৃষ্ট 7টি একক বর্ণের ব্যান্ডকে আলোর বর্ণালী বলে। লেখেন রংধনু হলো প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। রংধনু হলো প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। রংধনু হলো প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। তারপর লেখেন আকাশে রংধনু সৃষ্টির ক্ষেত্রে, আকাশে রংধনু সৃষ্টির ক্ষেত্রে প্রিজমের কাজ করে বৃষ্টির কণা। আকাশে রংধনু সৃষ্টির ক্ষেত্রে প্রিজমের কাজ করে বৃষ্টির কণা। আকাশে রংধনু সৃষ্টির ক্ষেত্রে প্রিজমের কাজ করে বৃষ্টির কণা। আকাশে রংধনু সৃষ্টির ক্ষেত্রে প্রিজমের কাজ করে বৃষ্টির কণা। স্যার স্যার আকাশে তো সবসময় বৃষ্টিকণা থাকে না স্যার, তখন কি এই হিসাবে থাকে আছে? তখন সবসময় তো আর আমরা রংধনু দেখি না। যখন বৃষ্টির কণা থাকে না তখন আমরা রংধনু দেখতে পারি না। একই জায়গায় দেখেন দুইজন লোক দাঁড়ায়, বলবে দেখ ওই যে রংধনু দেখা যায়, আরেকজন বলে কই রংধনু তো দেখি না। মানে একজন যে তাকাচ্ছিল তার তখন বৃষ্টি পড়তেছিল, পরের জন তাকাইছে তখন বৃষ্টির ফোঁটা ছিল না। আপনারা বলবেন স্যার আকাশে বৃষ্টি পড়ে তাহলে আমরা নিচে, আসলে উপরে যখন বৃষ্টি পড়ে তখন নিচে আস্তে আস্তে ওইটা বাষ্প হয়ে যায়, যার কারণে আমাদের পৃথিবীতে ওই সময় উপরে যদি ফোঁটাটা বড় থাকে তাহলে নিচ পর্যন্ত পৌঁছায়, উপরে যদি ছোট হয় তাহলে সেটা নিচ পর্যন্ত পৌঁছায় না। এই জন্য অনেক সময় আমরা বৃষ্টি থেমে গেলে রংধনু দেখি, উপরে বৃষ্টি হয় কিন্তু নিচে হয় না। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, বোর্ডে কারোর কোনো আর আছে কোয়েরি আছে? আমি কিন্তু এটা মুছে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু লিখি আমরা আলো। লেখেন লেখেন আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য। আলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য কিন্তু বস্তুকে দৃশ্যমান করে।
কিন্তু বস্তুকে দৃশ্যমান করে। দেখেন আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে হলে, কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে হলে মাধ্যমটিকে অবশ্যই স্বচ্ছ হতে হবে। দেখেন আলোর বেগ, দেখেন আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার মিটার পার সেকেন্ড। সেকেন্ড। 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, বা এটাকে আবার লেখা যায় কিন্তু 3 × 10⁻, দেখেন 3-এর পরে 5টা শূন্য আছে, এই জন্য 3 × 10⁵ এত কিলোমিটার পার সেকেন্ড। 1,86,000 মাইল পার সেকেন্ড। পার সেকেন্ড এভাবেও লেখে, এভাবেও লেখে। এ হচ্ছে আলোর বেগ। অবশ্যই সবগুলো মনে রাখা লাগবে, কারণ বলা তো যায় না কোন সময় কোনটা আসবে। তো আলোর বেগ লেখা শেষ? জি না স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা সামনের দিকে যাব। জি স্যার। আচ্ছা, তাহলে লিখি আলোর তত্ত্ব। দেখেন আলোর তত্ত্ব 4টি। আলোর তত্ত্ব 4টি। 1 নম্বর লেখেন কণা তত্ত্ব। কণা তত্ত্ব আবিষ্কার করে নিউটন নিউটন 1672 সালে। দেখেন এই তত্ত্বের সাহায্যে আলোর কণা তত্ত্ব আবিষ্কার করে বিজ্ঞানী নিউটন। দেখেন এই তত্ত্বের সাহায্যে আলোর কণা তত্ত্ব আবিষ্কার করে নিউটন 1672 সালে। লেখেন এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করেন আলো ঝাঁক বেঁধে চলে বা
কণা আকারে চলে। এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করে আলো ঝাঁক বেঁধে চলে বা কণা আকারে চলে। নাম্বার 2, তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব। আলবার্ট আইনস্টাইন। দেখেন, তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করে হাইগেন 1678 সালে। দেখেন, এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করেন আলো তরঙ্গ আকারে চলে। এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করেন আলো তরঙ্গ আকারে চলে। আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। দেখেন, আবিষ্কার করে আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্সওয়েল। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্সওয়েল 1864 সালে। এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করেন আলো তড়িৎ চুম্বকীয় আকারে চলে। এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করে আলো তড়িৎ চুম্বকীয় আকারে চলে। লাস্ট অন। লেখা হয়েছে? জি স্যার। 4 নম্বরটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। আলোর কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্ল্যাঙ্ক। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে। আলোর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে। দেখেন, এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করেন আলো প্যাকেট আলো প্যাকেট আকারে চলে। এই তত্ত্বের সাহায্যে তিনি ব্যাখ্যা করেন আলো প্যাকেট আকারে চলে। এখন দেখেন, যখন ম্যাক্স প্লাঙ্ক এই কথা বলে যে আলো প্যাকেট আকারে চলে, তখন ম্যাক্স প্লাঙ্ককে তার সমসাময়িক বিজ্ঞানীরা বলে যে প্লাঙ্ক, তুমি পাগল হয়ে গেছো। বলতে কেন?
তা আলো যদি প্যাকেট আকারে চলতো তাহলে যে সমস্যা হইতো, তখন প্লাঙ্ক বলল কি সমস্যা হইতো, তখন সমসাময়িক বিজ্ঞানীরা বললো যে দেখো, তুমি হয়তো জানো যে সূর্য থেকে প্রতিদিন অসংখ্য আলোর প্যাকেট এসে পৃথিবীর পৃষ্ঠে পড়ে, কারণ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এই যে পৃথিবী, আর্থ। তাহলে আপনারাই বলেন, সূর্য থেকে অসংখ্য আলোর প্যাকেট এসে প্রতিদিন পৃথিবী পৃষ্ঠে পড়তেছে। আর যদি প্যাকেট আকারে চলে, ধরেন আমি এরকম বললাম যে একটা টিস্যু, ধরেন এখানে আমি যদি বলি যে একটা টিস্যু, তো একটা টিস্যুর ভর নাই থাকতে পারে। আমি যদি বলি টিস্যুর প্যাকেট, তাহলে অবশ্যই একটা টিস্যুর প্যাকেটের ভর থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তখন ম্যাক্স প্ল্যাঙ্ককে বললো যে দেখো, যদি আলো প্যাকেট আকারে চলে তাহলে কিছু না কিছু ভর থাকবে, আর যদি ভর থাকে, কোটি কোটি বছর ধরে সূর্য থেকে পৃথিবীর পৃষ্ঠে আলো আসতেছে, তাহলে পৃথিবীর ভর বেড়ে যাবে, কারণ বিন্দু বিন্দু মিলেই তো একসময় সিন্ধু হবে, আর পৃথিবীর ভর বেড়ে গেলে পৃথিবী কক্ষপথচ্যুত হয়ে যাবে, আর কক্ষপথচ্যুত হয়ে গেলে আমরা তো বুঝছেন কি অবস্থা হবে। তখন প্লাঙ্ক বলল যে না দেখো, আলো প্যাকেট আকারেই চলে, কিন্তু ওই প্রত্যেকটি প্যাকেট ভরহীন, এবং তখন সে সংজ্ঞায়িত করলো ওই ভরহীন ইজ প্রপোর্শনাল টু নিউ। প্রত্যেকটি আলোর প্যাকেটকে বলে ফোটন কণা। তখন সে বলল যে না, আলো প্যাকেট আকারেই চলে, আর ওই প্রত্যেকটি আলোর প্যাকেট যারা ভরহীন তাদের নাম বললো ফোটন কণা। তাহলে একটু লিখে রাখেন ফোটন কণা, লেখেন ভরহীন ফোটন কণা, লেখেন ভরহীন প্রত্যেকটি আলোর প্যাকেটকে বলে ফোটন কণা, লেখেন ভরহীন প্রত্যেকটি আলোর প্যাকেটকে বলে ফোটন কণা, ভরহীন প্রত্যেকটি আলোর প্যাকেটকে বলে ফোটন কণা। নিচে আর একটা স্টার দিয়ে একটু লেখেন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর ফটোতড়িৎ, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেন। আলবার্ট আইনস্টাইন। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেন বিজ্ঞানী আইনস্টাইন। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেন বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে। 1905 সালে। আর এবং নোবেল পুরস্কার পান। এজন্য তিনি নোবেল পান 1921 সালে। এজন্য তিনি নোবেল পান 1921 সালে। একটু লিখে রাখেন 1921 সালে ডিইউ এর জন্মদিন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। যদিও বিসিএস এই কোশ্চেন আসে না, তবে আদার্স পরীক্ষাগুলোতে অনেক সময় দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন কবে। তাহলে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করেন বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে, আর এজন্য তিনি নোবেল পান 1921 সালে। এই ছিল আমাদের আলো বিষয় কি। দেখেন, আমরা ভিপজিওরের থেকে এখানে আসছিলাম, ভিপজিওর। তো এর পরের রশ্মিটা আমাদের আছে, দেখেন ভিপজিওরের পরে আইআর। দেখেন আইআর রে এর ব্যবহার, আইআর এর ব্যবহার, আইআর রশ্মির ব্যবহার। এক নাম্বার লেখেন রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল ও ব্লুটুথ।
লেখেন রিমোট কন্ট্রোল ও ব্লুটুথে ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোল ও ব্লুটুথে ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোল ও ব্লুটুথে ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সফারে লেখেন ডেটা ট্রান্সফারে ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সফারে ব্যবহার করা হয়। 3 নম্বর লেখেন লেখেন ম্যাক্স ম্যাক্স ওয়েভারের পেরিস্কোপে লেখেন ম্যাক্স ওয়েভারের পেরিস্কোপে ব্যবহার করা হয়। ম্যাক্স ওয়েভারের পেরিস্কোপে ব্যবহার করা হয়। এরপরে লেখেন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের ব্যবহার। এই ম্যাক্স ওয়েভারের এটা কিন্তু এবার আসছিল 46 BCS এ। স্যার এখানে তো জেমস ওয়েব টেলিস্কোপ লেখা স্যার। ওহো, সরি সরি, এটা লেখেন যে ভুলে গেছি। জেমস ওয়েব লেখেন জেমস ওয়েব। ম্যাক্স ওয়েব লেখেন জেমস ওয়েবের টেলিস্কোপে। সরি, এই কথাটা একটু চেঞ্জ করে দেন, লেখেন জেমস ওয়েবের জেমস ওয়েবের জেমস ম্যাক্স ওয়েবের না, জেমস ওয়েবের টেলিস্কোপে জেমস ওয়েবের টেলিস্কোপে ব্যবহার করা হয়। এর পরে কোশ্চেন লেখেন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের ব্যবহার 1 নম্বরে লেখেন লেখেন স্যাটেলাইট। স্যাটেলাইট ও রাডারে স্যাটেলাইট ও রাডারে ব্যবহার করা হয়। স্যাটেলাইট ও রাডারে ব্যবহার করা হয়। 2 নম্বর লেখেন মোবাইল ফোন ট্রান্সমিশনে মোবাইল ফোন ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। লাস্ট ওয়ান লিখেন রেডিও ওয়েভ এর ব্যবহার। 1 নম্বর লিখেন বেতার সম্প্রচারে লেখেন বেতার সম্প্রচারে ব্যবহার করা হয়। বেতার সম্প্রচারে ব্যবহার করা হয়।
বেতার সম্প্রচারে ব্যবহার করা হয়। বেতারের পাশে একটু লিখে রাখেন রেডিও। রেডিওর বাংলা কিন্তু বেতার, আর বেতারের ইংলিশ হচ্ছে রেডিও। 2 নম্বর লেখেন আঞ্চলিক। দেখেন আঞ্চলিক সম্প্রচারে দেখেন আঞ্চলিক সম্প্রচারে ব্যবহার করা হয়। আঞ্চলিক ইংলিশ হচ্ছে টেলিভিশন। তার মানে রেডিও সম্প্রচারে ব্যবহার করা হয়, টেলিভিশন সম্প্রচারে ব্যবহার করা হয়। লাস্ট ওয়ান লেখেন অকিটকিতে। দেখেন অকিটকিতে ব্যবহার করা হয়। অকিটকিতে ব্যবহার করা হয়। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়ালেখা। তো যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার হয়তো বা দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।